व्हाट ए शॉट भाई, व्हाट ए शॉट! ये क्या गजब का क्या है কারবার हो गया। আজকে এমন ঘটনা ঘটছে, দ্যাটস দ্য রাইট ওয়ে। এটাই তো দরকার, সারা বিশ্ব দেখতেছে না। তবে এত দ্রুত এই ধরনের ডাইমেনশন আসবে, এটার জন্য বাংলাদেশ কতটা প্রস্তুত ছিল জানি না, তবে ভারত মোটেও প্রস্তুত ছিল না। আমেরিকার এই ভ্রমণটা কাজে লেগে গেল, ইউনূস স্যারের খুব কাজে লাগছে এবার। একেই বলে স্মার্ট রাজনীতি। হ্যাঁ ভাই, হ্যাঁ, জ্ঞানী লোকরা গুপ্তই থাকে, খালি কলসিত বেশি আওয়াজ করে। আসল খেলাটা শুরু হবে। প্রফেসর ইউনূসের 5টি যুগান্তকারী সিদ্ধান্তে যুগান্তকারী 5টি নির্দেশনা তিনি অলরেডি দিয়েছেন। এই নির্দেশনার ফলে খুব শীঘ্রই বাংলাদেশের সামগ্রিক চিত্র বদলে যাবে। ঘটনা শুরু হয়ে গিয়েছে যে ডক্টর ইউনূস কি পারে। বাংলাদেশে ইউনিক, ডক্টর ইউনূসের সমতুল্য আর কেউ নাই। তিনি যে পারবেন কেউ পারবে না। খুবই ভালো কাজ, সাধুবাদ জানাই এই ঘটনাকে, এই উদ্যোগকে। এটাই তো আমরা চাই, এইভাবেই মানুষের হৃদয় জয় করতে হবে। এটি শুরু হয়ে গেছে, আমরা এর শুভ আলামত দেখতে পাচ্ছি। এইখানেই কিন্তু লুকিয়ে আছে সমস্ত প্রশ্নের জবাব এবং রহস্য। এই রহস্য আমি আপনাদেরকে আজকে যতটুকু আমি জানি ততটুকু ফাঁস করার চেষ্টা করব। আনিস আলমগীর একটা আনিস আলমগীর একটা আনিস আলমগীর আনিস আলমগীর আনিস আলমগীর যদি এখনো প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস না ধরে, তাহলে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের যে কি অবস্থা হইব। 2047 সালের আগে আওয়ামী লীগ ফিরতেছে না বাংলাদেশের রাজনীতিতে, অর্থাৎ নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো কথাই হচ্ছে না। লেট অ্যালোন শেখ হাসিনা। শেখ হাসিনা কখনো বাংলাদেশের রাজনীতিতে কখনোই ফিরবে না। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, বর্তমান সময়ের বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট বা রাজনৈতিক পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি। এমনকি যারা ভিডিওটি অন করেছেন তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো জানতে বা বুঝতে পারবেন। তো প্রিয় দর্শক, আমি আর বেশি কথা বাড়াবো না, চলুন দেখে আসি সেই আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলি, যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আই বাটন ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি। বিশ্ববিখ্যাত উপস্থাপক মেহেদী হাসানকে ডক্টর ইউনূস বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম যে কোনো সময় সচল করা হতে পারে। গতকালকে এই নিয়ে সারাদিন পরিস্থিতি খুব উত্তপ্ত ছিল এবং অনেকেই রাগান্বিত হয়েছে যে ডক্টর ইউনূস কেন কথা বললেন। তো এই নিয়ে গর্জে উঠলেন লেখক কলামিস্ট গৌতম দাস, এবং এই গৌতম দাস কিন্তু বর্তমান সময়ের সবচেয়ে গ্রহণযোগ্য একজন আলোচক সমালোচক। আমি পড়ে শুনে তিনি কি লিখেছেন, এটা পড়লেই অনেক বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। গৌতম দা লিখেছেন, জিটিওকে প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা যে কোনো সময় তুলে নেওয়া হতে পারে। এটা ইত্তেফাকের একটা হেডলাইন। তো গৌতম দাস লিখেছেন যে ইত্তেফাক সহ বেশ কিছু দৈনিক এমন টুইস্টেড শিরোনাম করেছে, যেমন আমি বললাম আমি সাদা পছন্দ করি না। তো এই বাক্য থেকেই শিরোনাম করা হলো যে আমি কালো পছন্দ করি, কিন্তু আমি তো বলি না আমি কালো পছন্দ করি, আমি বলেছি আমি সাদা পছন্দ করি না, কিন্তু ওই টুইস্টেড করে হেডলাইন ঘুরিয়ে দেওয়া হলো। এই সবই হলো টুইস্টেড নিউজ। টুইস্টেড মানে হচ্ছে মুচড়ে দিয়ে নতুন পছন্দের অর্থ বের করে দেওয়া শিরোনাম। প্রথম কথা হলো, এটা ডক্টর ইউনূসের বক্তব্য নয়, বলতেছেন গৌতম দাস। শুধু এটা ইউনূসের বক্তব্য নয় তাই নয়, এই প্রসঙ্গে বক্তব্যের মূল কথাও নয়, শিরোনামও নয়। এখন এমন শিরোনাম দেখে অনেকেই ভীত বা হতাশ। আমি মনে করি এগুলো ভিউ খোরদের শয়তানি, জার্নালিজমের আবর্জনা বা কলঙ্ক। তবুও তর্কের খাতিরে ধরেই নেই যারা ভীত হতাশ, তাদের জন্য বলি মনোযোগ দিয়ে শোনেন। যদি কোনো কারণে হঠাৎ আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা তুলে নেবার মতো বা তার ধারে কাছেও কোনো সরকারের নির্দেশ আসে, তবে কাল থেকে শুরু অক্টোবর মাসই হবে ইউনূস সরকারের শেষ সময়ের ঘন্টা। এই অক্টোবর মাসই হবে ইউনূসের শেষ মাস, যদি আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা সে প্রত্যাহার করে নেয় বা এর ধারে কাছেও কিছু করে। সবকিছু ঠাট্টা মশকরা বা হালকা ভিউ খোরের আলাপ নয়, কিছু জিনিস আছে খুবই খুবই ভারী। তো গৌতম দাসের কথা থেকে আমরা দুটো জিনিস পাই। একটা হচ্ছে, এটা ইউনূস বলেননি যে আওয়ামী লীগের কার্যক্রম পুনরায় সচল করা হবে, এটা পত্রিকার টুইস্টেড শিরোনাম। দ্বিতীয়ত, যদি এটা ইউনূস করেও থাকে, যে ইউনূস সিদ্ধান্ত নিল যে আওয়ামী লীগের উপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার করে নিবে, তাহলে এই অক্টোবরই হবে ইউনূসের শেষ মাস। প্রবল গণ আন্দোলনে বা দ্বিতীয় গণ অভ্যুত্থানে ইউনূসের পতন হবে। দর্শক, আসলে কিন্তু এটা ইউনূস বলেননি। গতকালকে দিনভর ডক্টর ইউনূসের অনেক সমালোচনা হয়েছে। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ইউনূসকে বলেছেন যে আপনি তাহলে আওয়ামী লীগের দায়িত্ব নিন। আবার এনসিপি নেতা হান্নান মাসুদ বলেছেন ইউনূসকে আপনি ক্ষমা চান। ইত্যাদি বিভিন্ন শিরোনাম হয়েছে এবং সবই ডক্টর ইউনূসের বিরুদ্ধে। এই যে বলেছেন যে কোনো একটা সময়ে আওয়ামী লীগের কার্যক্রম চালু হতে পারে, এটা ইউনূস বুঝিয়েছেন যে বিচার শেষ হওয়ার পরে কোনো এক সময়, এখন না। বিশেষ করে লেখক এবং কলামিস্ট গৌতম দাসও বলেছেন যে ডক্টর ইউনূসের কথা বলেননি। তিনি পুরো ইন্টারভিউটা শুনেছেন এবং বলেছেন ডক্টর ইউনূসের কথা বলেননি, শিরোনামকে টুইস্ট করা হয়েছে ভিউ বেশি পাওয়ার জন্য। এবং পিআইবির যে বাংলা ফ্যাক্ট তারাও বলেছে যে ডক্টর ইউনূস এ কথা বলেননি, তিনি আওয়ামী লীগের কার্যক্রম সচল করার কথা বলেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দল হিসাবে আওয়ামী লীগের বিচার হওয়ার পর এবং আওয়ামী লীগ নেতাদের গণহত্যার বিচার হওয়ার পরই
সিদ্ধান্ত আসতে পারে যে এটা চালু হবে কি হবে না, বর্তমান সময় না এবং নিকট ভবিষ্যতে কোনো সময় না, এর পরবর্তীতে ভবিষ্যতে, দূর ভবিষ্যতে কোনো এক সময়। এবং দর্শক, আপনারা এও জানেন যে আসলে তো সহজ না। যদি ইউনূস সরকার কোনো কারণে এই আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেয় এবং আওয়ামী লীগের কার্যক্রম সচল করার ঘোষণা দেয়, তাহলে কিন্তু জামাত ইসলাম এনসিপিরা বসে থাকবে না এবং বিএনপির একটা বড় অংশ কিন্তু এর বিরুদ্ধে আন্দোলনে নামবে। কারণ বিএনপির যে তৃণমূলের নেতাকর্মীরা আছে তারা কিন্তু অত্যন্ত নির্যাতিত এবং তারা এই আওয়ামী লীগের ব্যাপারে বিএনপির হাইকমান্ড চাইলেও তাদের কথা শুনবে না, তারা রাস্তায় আন্দোলনে নামবে। আমি বলেছি যে আওয়ামী লীগকে অন্তত 2 বার নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ থেকে বঞ্চিত করা হোক, কারণ তাহলে একটা শিক্ষা হবে যে কোনো রাজনৈতিক দল তারা আওয়ামী লীগের মতো স্বৈরাচারী হয়ে উঠবে না। দর্শক, আপনারা শিওর থাকেন যে এই সামনের নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে না। হ্যাঁ, তারা চেষ্টা করবে বিদেশে বসে বা অর্থায়নের মাধ্যমে বা বিভিন্নভাবে চেষ্টা করবে দেশে একটা নৈরাজ্য সৃষ্টি করার, একটা অস্থিতিশীলতা সৃষ্টি করার। কিন্তু শেষ পর্যন্ত যদি বিএনপি, জামাত, এনসিপি, সর্বোপরি জনগণ, আমেরিকার এই ভ্রমণটা কাজে লেগে গেল। ইউনূস স্যারের খুব কাজে লাগছে। এবার একটা জিনিস উনি বুঝাই দিতে পারছে যে আমাদের দেশের মধ্যে রাজনৈতিক যে কয়টা দল আছে, বড় বড় দল, এদের নিজেদের মধ্যে কোনো দ্বন্দ্ব নাই। আর শেখ হাসিনা যে বলতো জঙ্গিরা এই দেশ নিয়ে নিছে, গত 14 মাস এরকম একটা বয়ান দিয়ে আসতেছে না, তালেবান জঙ্গি, শেখ হাসিনা বলছে না যে এই ডক্টর ইউনূস স্যার হচ্ছে জঙ্গিদের নেতা। ওই জিনিসটাও ক্লিয়ার করতে পারলো জাতিসংঘেতে কি দেখলো যে বাংলাদেশের সব বৃহৎ দলগুলা পাশে বসা, কার পাশে? ডক্টর ইউনূস স্যারের পাশে বসা, বিএনপি, জামাত ইসলাম, এনসিপি। এখন এনসিপি কত বড় আর ছোট সেটা আলাদা প্রশ্ন, কিন্তু বিদেশের মাটিতে বিদেশিদের চোখে ওরা তো জুলাই গণ অভ্যুত্থানের সৈনিক, ওরা একটা দল করছে, ওদের কাছে কিন্তু বিরাট ব্যাপার। একেই বলে স্মার্ট রাজনীতি। হ্যাঁ ভাই, ওই যে আমেরিকা বলছে না জামাত ইসলাম খুব স্মার্ট, শিক্ষিত লোক বেশি, ওই শিক্ষা দীক্ষার গুণই কিন্তু এগুলা। দেখেন, আমেরিকা থেকে ভারতের বিরুদ্ধে শুধু ডক্টর ইউনূস স্যার কথা বলে নাই, সৈয়দ আব্দুল্লাহ তাহের সাহেবও কিন্তু কথা বলছে। আর উনি যে বক্তব্যটা রাখছে, যেখানে বক্তব্য রাখছে আমি জানি না জায়গাটা কোথায় আমেরিকার, কিন্তু ভাই মনে হইতেছিল জানেন চীন মৈত্রী সমিতিতে যেমন অ্যারেঞ্জমেন্ট থাকে না, এরকম অ্যারেঞ্জমেন্ট আমি আজ পর্যন্ত বিদেশের মাটিতে এরকম রাজনৈতিক সমাবেশ দেখি নাই যেটা জামাত ইসলাম ওইখানে অ্যারেঞ্জ করছে। দেখেন, ওদের কোনো অঙ্গ সংগঠন নাই কিন্তু কোথাও এরকম কোনো কিছু দেখছেন কখনো? দেখেন নাই। ওই যে সবাই বলে না গুপ্ত, হ্যাঁ, জ্ঞানী লোকরা গুপ্তই থাকে, খালি কলসিত বেশি আওয়াজ করে। দেখছেন না কি সুন্দর অ্যারেঞ্জমেন্টের মধ্যে উনি আইসা কি বক্তব্য রাখছে। ওইখানে কিন্তু একটা বক্তব্য এখানে এখন ভাইরাল হয়ে গেছে যে তাহের সাহেব ভারতের সাথে যুদ্ধ করতে চায়, যুদ্ধ বাজায় দিতে চায়। উনি বলছে 50 লক্ষ ইয়াং ছেলে নিয়ে আমরা যুদ্ধ করব ভারতের সঙ্গে। ঠিকই তো বলছে, যৌবন যার যুদ্ধ তো তার, ইয়াংদের নিয়েই তো যুদ্ধ করতে হবে। আমার বয়সী লোককে নিয়ে যায় যুদ্ধ করা যাবে? ভাই, যুদ্ধ করা যাবে না। 50 লক্ষ ইয়াং ছেলের কথা বলছে এবং এই কথাও বলছে 25 লক্ষকে বানাবো গেরিলা, ওরা গেরিলা ফাইট দিবে, আর 25 লক্ষ নিয়ে আমরা ছড়ায় যাবো। কোন সাইডে? মুখে কিন্তু বলে নাই ভারতের নাম, কিন্তু ওনার আকার ইঙ্গিতে উনি ঠিকই বুঝাই দিছে বাকি 25 লক্ষ নিয়ে বর্ডার সাইডে চলে যাবো। হাই হাই, 25 আর 25 50 লক্ষ, এই যে একটা কথা বলছে, কেন বলছে এইটা নিয়ে কিন্তু কেউ আলোচনা করে নাই। এইটা কেন বললো এটা নিয়ে অনেকের মাথা ব্যথা। ভারতের সঙ্গে কি আমরা পারুম কি পারুম না, ভয় ঢুকে গেছে অনেকের মধ্যে। আরে ভাই ব্রাদার, আমাদের দেশের অর্ধেকও না মালদ্বীপ, লোক সংখ্যা আমাদের অর্ধেকও না, আরো অনেক কম। তারা কচু দেখাই দিছে না ভারতকে। কি করতে পারছে ভারত? কিছু করতে পারছে? ঘাড়ে ধইরা ভারতকে বাই করে দিছে ওই মালদ্বীপ থেকে। বুঝেন না কেন? ওই জায়গাতেই আসতে হবে। তাহের সাহেবকে প্রশ্ন করছিল, আপনারা যদি ক্ষমতায় যান তাহলে তো ভারত বাংলাদেশে ঢুইকা যাবে, এরকম একটা প্রশ্ন করছে কোনো একজন। উনি নাম বলে নাই, কিন্তু প্রশ্নটা ওনাকে করা হয়েছে। ওনাকে বলছে যে বাংলাদেশের রাজনীতির অবস্থা যা দেখতেছি মনে হচ্ছে আপনারা ক্ষমতায় চলে যাবেন। আপনারা যখন ক্ষমতায় যাইবেন ভারত তো এটা মাইনা নিবে না, ভারত তো এই দেশে অ্যাটাক করবে, ভিতরে ঢুইকা যাবে। তখন উনি উত্তর দিছে যে হ্যাঁ ঢুইকা যাক, আমরাও চাই ওনারা ঢুইকা যাক, ঢুইকা গেলেই তো আসল খেলাটা শুরু হবে। কথাটার অর্থ কি? 71-এ ভারতের বিরুদ্ধেই তো জামাতে ইসলাম যুদ্ধ করছে। এই যে আল বদর রাজাকার বলা হয়, কি কারণে? ওনারা ভারতের বিরুদ্ধে ছিল, পাকিস্তানের পক্ষে ছিল। কিন্তু 24-এ কি ঘটলো? 24-এ যা কিছু করলাম ওইটা তো ভাই ভারতের বিপক্ষেই গেল। এই যে দুর্গা পূজায় অসুরের মূর্তি বানাইলো আমাদের ইউনূস স্যারকে, দুর্গার পায়ের নিচে ইউনূস স্যারের জায়গা, এটা তো বুঝাইছে তাই না? তার মানে আমরা ভারতের শত্রু। ওনারাই তো বলতেছে। ওনারা কেন বলতেছে? কার পক্ষ নিয়ে বলতেছে? আওয়ামী লীগের পক্ষ নিয়ে বলতেছে। আওয়ামী লীগকে তারা বাঁচায় রাখতে চায়, এটাই তো বোঝা যায় তাই না? আওয়ামী লীগের পক্ষ নিয়ে বাংলাদেশের সাথে তারা দেশ ষড়যন্ত্র করে যাইতেছে গত 14 মাসে। এটা বুঝার জন্য ভাই অনেক লেখাপড়া করার দরকার নাই, সাধারণ লোকও তো বুঝে। আর ওনারা তো এটা নিজেরাই বুঝাই দিল
দুর্গার পায়ের নিচে অসুরের জায়গায় আমাদের ডক্টর ইউনূস স্যার। আর ওই টাইমেই আব্দুল্লাহ তাহের সাহেব বলল, ওনারা যদি ঢুকে, আমরা চাই ওনারা ঢুকুক, ঢুকলে কিভাবে জবাব দিতে হয় এটা আমাদের জানা আছে। ৭১-এর সেই প্রতিশোধটা এই ২৪-এ এসে, মানে এই ২৫-এ বা ২৬-এ যখনই ঢুকবে তখনই নিয়ে নেবো, তখনই বুঝাই দেবো যে আমরা ৭১-ই কারেক্ট ছিলাম, আমাদের কোনো ভুল রাজনীতি ছিল না। কারণ কি জানেন, আমরা আসল শত্রু চিনতে ভুল করছি। আসল শত্রু তো তারাই তো বুঝাই দিতেছে ডক্টর ইউনূস স্যারকে দুর্গার পায়ের নিচে ফেলা বুঝা নিয়ে। রাজধানীর বিভিন্ন মসজিদে ছাত্র দলের নেতাকর্মীরা ছোট ছোট বাচ্চাদের জন্য তারা মসজিদে গিয়ে বয়ম ভরে 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 সেখানে চকলেটের ব্যবস্থা করেছে, যেন বাচ্চারা ওই চকলেটের জন্য মসজিদে যায়। খুবই ভালো কাজ, সাধুবাদ জানাই এই ঘটনাকে, এই উদ্যোগকে। এটাই তো আমরা চাই, এইভাবেই মানুষের হৃদয় জয় করতে হবে। কখনো কখনো একটু তারা এলোমেলো করে ফেলে, কিন্তু তাদেরকে উদ্বুদ্ধ করতে হবে এই সমস্ত ভালো কাজে। ছাত্র শিবিরের পাশাপাশি তাদেরকে যদি আমরা উদ্বুদ্ধ করি, তাহলে তারাও ছাত্র শিবিরের সাথে কিন্তু পাল্লা দেবে এই ভালো কাজ করার জন্য। আর আল্লাহ রাব্বুল আলামিন তো বলেছেন যে তোমরা পরস্পর ভালো কাজের প্রতিযোগিতা করো। এটি শুরু হয়ে গেছে, আমরা এর শুভ আলামত দেখতে পাচ্ছি। অচিরেই হয়তো ছাত্র দল এবং ছাত্র শিবিরের হাত ধরেই বাংলাদেশ একটা ইতিবাচক রাজনীতির ধারার দিকে প্রত্যাবর্তন করবে এবং বাংলাদেশে ইতিবাচক রাজনীতির চর্চা হবে, যে রাজনীতিতে কোনো ধরনের হিংসা বিদ্বেষ এগুলো থাকবে না। ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে প্রত্যেকেই তাদের নিজ নিজ দলীয় কর্মকাণ্ড পরিচালনা করবে। এই পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে বলে আমার কাছে মনে হচ্ছে এবং আমি দৃঢ়ভাবে বিশ্বাসী ছাত্র দলের জন্য আমাদের হৃদয়ের অন্তঃস্থল থেকে ভালোবাসা থাকলো, শুভেচ্ছা থাকলো। আপনাদের এই কাজ আপনারা অব্যাহত রাখবেন। এখন চলুন আমরা আবার খাগড়াছড়িতে চলে যাই। খাগড়াছড়িতে যাওয়ার আগে আপনারা দেখেছেন প্রথম আলো এবং ডেইলি স্টার এই দুটি পত্রিকা পুরা ঘটনাকে উল্টায় দিচ্ছে। তারা বাংলাদেশের বিপক্ষে অবস্থান নিয়ে পাহাড়ি জনগোষ্ঠীদেরকে, ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠীদেরকে তারা প্রমোট করার জন্য উঠে পড়ে লেগেছে। কিন্তু কেন, এটি কেন তারা করছে, এটি করে তাদের কি লাভ? এইখানেই কিন্তু লুকিয়ে আছে সমস্ত প্রশ্নের জবাব এবং রহস্য। এই রহস্য আমি আপনাদেরকে আজকে যতটুকু আমি জানি ততটুকু ফাঁস করার চেষ্টা করব। আপনারা জানেন যে পাহাড়ি জনগোষ্ঠী তারা কিন্তু নিজেদেরকে আদিবাসী বলে দাবি করার চেষ্টা করছে। জাতিসংঘের ILO কনভেনশন অনুযায়ী আদিবাসী হতে হলে কোন একটা জনগোষ্ঠীকে সেই অঞ্চলে হাজার হাজার বছর ধরে বসবাস করতে হয়। আমি এখানে দিয়ে দিচ্ছি, আপনারা একটু পড়ে নেবেন। এবং তাদের নিজস্ব ভাষা থাকতে হয়, ইতিহাস ঐতিহ্য থাকতে হয়, তাদের পরম্পরায় ঐতিহ্যের ভিতর দিয়ে তাদেরকে চলে আসতে হয় এবং এটি হাজার বছর পিছনের ইতিহাস তাদের থাকতে হয়। এটি হচ্ছে আদিবাসী হওয়ার পূর্ব শর্ত। কিন্তু আমরা যেটা দেখি, এই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে যারা এখন ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী যারা বসবাস করছে, সেখানে 11টি ক্ষুদ্র নৃতাত্ত্বিক জনগোষ্ঠী আছে। মারমা, চাকমা, হাজং, তারপরে মোরো, এই ধরনের 11টা জনগোষ্ঠী সেখানে বসবাস করে। কিন্তু তাদের এই বসবাসের যে পরম্পরা, যে ইতিহাস, সেটি 300 বছরের বেশি নয়, 300 বছরের নিচে। ইতিহাস বলছে 1730 সালের পর থেকে তারা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে এসে বসবাস শুরু করে এবং তাদেরকে খুব পরিকল্পিতভাবে একটা বিশাল পরিকল্পনাকে সামনে নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসার পরে তাদেরকে দুর্গম পাহাড়ের ভিতরে তাদের আশ্রয় করে দেওয়া হয়। তারা সেখানে তাদেরকে ধরে ধরে বসবাসের জন্য ব্যবস্থা করে দেওয়া হয়। এইখানেই আমাদের এখন বোঝার জায়গা, এইখানেই আমাদের একটু চিন্তা করতে হবে। এটি যদি আপনারা সামান্য একটু কোন রকম চোখ বন্ধ করে যদি খালি চিন্তা করেন যে পার্বত্য চট্টগ্রামের 3টা জেলা যদি অশান্ত থাকে, তাহলে লাভ কার আর ক্ষতিকার? ক্ষতি নিঃসন্দেহে বাংলাদেশের, আর লাভবান হচ্ছে নিঃসন্দেহে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত। কারণ 1971 সালে এই বাংলাদেশ স্বাধীন হবার পরে, ঠিক তার 1 বছর পরে 1972 সালে সন্তু লারমার নেতৃত্বে শান্তি বাহিনী গঠিত হয়। এই শান্তি বাহিনী ছিল সশস্ত্র বাহিনী। এরা তখন থেকেই পাহাড়কে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে ভারতের সাথে কানেক্ট হওয়ার তারা চক্রান্ত শুরু করে এবং এই কাজে তাদেরকে প্রকাশ্য সহযোগিতা করে ভারত। পরে বাধ্য হয়ে সন্তু লারমার সাথে শান্তি চুক্তি করতে হয়। যে শান্তি চুক্তির শর্তগুলো, প্রত্যেকটা শর্ত ছিল বাংলাদেশের বিপক্ষে। শুধুমাত্র একটি শর্ত তাদের উপর আরোপ করেছিল বাংলাদেশ, যে অস্ত্র পরিত্যাগ করতে হবে, আর বাকি সব তাদের পক্ষে ছিল। সেই সন্তু লারমার সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে 1984 সালে আপনারা জানেন পাহাড়ে সেখানে বিরাট একটা মেসাকার সেখানে সংগঠিত হয়। বাঙালিদেরকে অন্তত কেউ কেউ বলছে 400, কেউ বলছে 500, পত্রিকায় রিপোর্ট হয়েছিল 350, কেউ কেউ বলছে 1000 ছাড়িয়ে গেছে বাঙালি মুসলমানদেরকে কচু কাটা করা হয়। এখন দেখেন ভারত এদেরকে প্যাট্রোনাইজ করছে, আর এদেরকে আবার আমাদের বাংলাদেশের ভিতরে প্যাট্রোনাইজ করছে সমস্ত বামপন্থী রাজনৈতিক দলগুলো, সমস্ত বাম পত্রিকাগুলো, সমস্ত সুশীলগুলো এবং সমস্ত বুদ্ধিজীবীগুলো, বাম ঘরানার যেগুলো। আমি বারবার আপনাদেরকে বলেছি, যদি কোনো বাম, কোনো সুশীল এবং বুদ্ধিজীবী চোখ বুঝে কোন রকম চিন্তা ভাবনা ছাড়াই বুঝে নেবেন এটি বাংলাদেশের শত্রু এবং ভারতের দালাল। ওরা ভারতের টাকা খেয়ে, বিভিন্ন এনজিওদের টাকা খেয়ে ওরা এখানে একটা নীল নকশা বাস্তবায়ন করার জন্য এদেশে কাজ করছে। প্রিয় দর্শক, ভিডিওটি কেমন হয়েছে? ভিডিও সম্পর্কিত কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবে। আজকের মতো নিউজটি এখানে শেষ করছি। ফিরে আসছি
পরবর্তীতে অন্য কোনো নতুন টপিকস নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।